নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্যবাহী বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প মাদকের নেশা। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্যবাহী বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্যবাহী বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সাথে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প মাদকের নেশা। এই গল্পটি পাঠে এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক এবং প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। বিয়ের পরেই প্রথম আমাদের দেখা। কেমন আছিস বল? আমি ভালো আছি রে, তুই? বেশ ভালো। তা বর কেমন হয়েছে? খুব ভালো। ভাগ্যিস বাবা মায়ের পছন্দে বিয়ে করেছিলাম। জানিস অন্তিমা, প্রথম অ্যাডজাস্টমেন্ট করতে খুব প্রবলেম হতো, কিন্তু আমার থেকে বেশি ও আমাকে বোঝে, তাই এত বিশ্বাস। খুব, আমি ওকে খুব বিশ্বাস করি আর ভরসা করি, নিজের থেকেও বেশি। কখনো যদি আমার পদস্খলন হয়, ও আমাকে ঠিক সামলে নেবে। বাবা, এতটা ভরসা করা কিন্তু ঠিক নয় আশা। বলা যায় কখন পরিস্থিতি কেমন হয়। বাজি ধরছিস? আরে না না, আমি বাজি ফাজি। শোন না, তুই তো অসম্ভব রূপসী একটি মেয়ে, তোর নামটাও ব্যাপক, অন্তিমা, অন্ত নেই যার। আর তুই গানও খুব সুন্দর গাস। আমার স্বামীটি না গান পাগল মানুষ। কি বলিস? হ্যাঁ, সুপ্রিয় যে অত গান ভালোবাসে। বিয়ের প্রথমে যেহেতু আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, তাই জানতে পেরেছিলাম, কিন্তু অতটাও যে ভালোবাসে এটা বিশ্বাস করতে পারিনি। কিরকম? ও গান শুনলে পাগলের মতো ভালোবাসে আমাকে। গানের তরঙ্গের সঙ্গে সঙ্গে ওর ভালোবাসাও তরঙ্গায়িত হয়। হাট, এটা একটা অসুখ। গানের প্রতি ভালোবাসা নয়। না রে, গান ছাড়া ও আমাকে ভালোবাসে না তা নয়, তবে কি বলতো, আমি বড্ড তালহীন তো, বেসুরো। মাঝে মাঝে আমাকে অট্টহাস্য করে, বলে ও তোমার দ্বারা হবে না, ছেড়ে দাও। ময়ূর এমনিই সুন্দর, ময়ূরী কিন্তু খুব খারাপ। আর একটা জিনিস, কাক যদি ওই ময়ূর পুচ্ছ ছেড়ে তার লেজে লাগিয়ে নেয়, সে কি আর ময়ূর হয় গো? আমি আমার জগতে ময়ূর আর তুমি ময়ূরী, দুইজনে ভালোই তো আছি। শুধু এরকম বেসুরা কণ্ঠে গান গেয়ে কেন নিজেকে কাক প্রমাণ করছো? এত বড় কথা বলে তোকে, তুই কিছু বলিস না? আমি আর কি বলবো, হাসি। আমি তো জানি আমি বেসুরো। আমাদের প্রথম যখন দেখা হয়, তখন দুই পরিবারের তরফ থেকে আমাদেরকে একদিন ডেটিংয়ে যেতে বলেছিল। ডেটিং? ওয়াও! তার মানে কখন গেলি? সারাদিন এনজয় করলি আর রাতে নিশ্চয়ই বিয়ের আগে? আরে ধুর, ওসব কিচ্ছু না, যা হয়েছে ফুলসজ্জায়। তখন তো একে অপরকে চিনতাম না। দেখা হওয়ার পরে একটা ক্যাফেটেরিয়ায় বসলাম, কফি খাওয়া দিয়ে শুরু হলো। আমি একটু কাচুমাচু করছিলাম, অমনি আমার হাত দুটো ধরলো। আমার তো সঙ্গে সঙ্গে সারা শরীরে শিহরণ খেলে গিয়েছিল, জানিস? তুই তো জানিসই, কলেজে আমার কোনো বয়ফ্রেন্ড ছিল না। আশা মনের ঘরে কথাগুলো বলে চলেছে অন্তিমাকে। অন্তিমা চোখ বুজে শুনছে, যেন চোখের সামনে চিত্রটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। একটা সময় আশা বলল, কিরে শুনছিস তো? আরে বাবা শুনছি আর ফিল করছি। যতই হোক, আমাদের ব্যাচেলারদের মধ্যে আমি এখন বেঁচে রয়েছি। বিয়ে ছাড়া মানুষ সবাই তো যে যার মতো একটা জোগাড় করে ফেলেছে। তাই নাকি? তার মানে রাহুল, প্রবীর, এদের প্রত্যেকের গার্লফ্রেন্ড আছে, কিন্তু আমাকেই কেউ সঙ্গে নিতে পারলো না। আমার সাথে কারো ম্যাচই হয় না। তুই যেটা বলছিস বল, শুনছি তো। কেন, মিসম্যাচে বুঝি তোর চলে না? ধ্যাৎ, আমার প্রসঙ্গ বাদ দে, তোরটা বল। বেশ ভালো লাগছে। তার শাশুড়ি শ্বশুর কেমন? খুব ভালো, ওনাদের মতো মানুষ হয় না। আমাকে তো মেয়ের মতো করে রেখেছে সব সময়। আমি বাড়ির বাইরে বেরোলেই আমাকে চোখে হারায়। আর তোর পতিদেবতা, সে তো সব সময় আমায় চোখে হারায়। জানিস,
প্রত্যেক দিন আমরা রাত্রিবেলা ঘুমানোর আগে হেমন্তর গান শুনি। গায়ক? আরে বাবা হ্যাঁ, কিংবদন্তি। নাম শুনিসনি? শুনেছি তো। আর আর আরও কত কিছু। তারপরটা তোকে বলতে হবে? তোর হাসি দেখেই বুঝতে পারছি এখনো লজ্জা লাগে স্বামীর সামনে। খুব চোখ বুজে থাকি। তুই তো আমার বেস্টি, তাই তোকে সবটা খুলে বলছি। হ্যাঁ, এতটাই বেস্টি যে আমাকে বিয়ের কার্ডটা পর্যন্ত পাঠাসনি। বিশ্বাস কর অন্তিমা, তোর বাড়িতে গিয়ে হন্যে হয়ে পড়েছি। 7 দিন ঘুরেছি, বাবা মা সবাই গেছে, তুই ছিলি কোথায়? আমার কথা না হয় পরে শুনিস। এই শোন, তোর সঙ্গে তো প্রবীরের একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল লাস্ট ইয়ারে, তাই নিয়ে কলেজে কত হ্যাঙ্গামা হয়ে গেল। তারপর তুই বেপাত্তা। 2 বছর তোর সন্ধান পেলাম না। বিয়ে ঠিক হয়ে গেল, নিমন্ত্রণ করলাম প্রত্যেকটা বন্ধুকে, ইভেন প্রবীরকেও। ও তখন একটা বেসরকারি কোম্পানিতে জয়েন করেছে। তোর কথা জিজ্ঞাসা করতেই বলল ওর কথা আমায় জিজ্ঞেস করবি না, আমাকে ধোকা দিয়েছে। ধাপ্পাবাজ মেয়ে একটা। আমাকে ল্যাং মেরে দিল। বল আশা, আমি ওকে কত ভালোবাসতাম। এই গোটা কলেজ, আমাদের প্রত্যেকটা বন্ধু বান্ধব জানতো ওর সঙ্গে আমার বিয়ে হবে, আরে আমার বাড়ির লোক পর্যন্ত। আশীর্বাদের সীতাহার অবধি তৈরি ওকে দেবে বলে। মাঝখানে বাধা হয়েছিল আমার চাকরিটা। 2 বছর, এই 2 বছরও অপেক্ষা করতে পারলো না। একটা সেলফিশ মেয়ে। এই কথা বলেছে তোকে প্রবীর? হ্যাঁ। এখনো বুঝি রাগ কি না বলতে পারবো না ভাই, কিন্তু তুই তো বললি সবারই নাকি একটা করে গার্লফ্রেন্ড জুটে গেছে। প্রবীরের সঙ্গে তোর দেখা হয়েছে লাস্ট কবে বলতো? সে বহুদিন আগে। ওইসব প্রসঙ্গ বাদে তুই তোরটা বল, শুনতে ভালো লাগছে। আমার সংসার করার গল্প শুনলে তোর এত ভালো লাগার কি বুঝতে পারছি না। আরে বাবা, তুই তো আমার বেস্টি, তোর সংসারের খবর আমার ভালো লাগবে না? কি যে বলিস, এই 1 নিমেষের মধ্যে আপন করিস আর সেকেন্ডের মধ্যে পর করে দিস। আরে সরি, কিছু মনে করিস না। তারপর শোন, আমাদের যেই দিন প্রথম সাক্ষাৎ হলো, আমরা ক্যাফেটেরিয়ায় কফি খেলাম। ও আমার হাতটা একটু ধরলো, তারপরে বললো চলো একটু হেঁটে আসি। গঙ্গার ধার দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা শপিং মল চোখে পড়লো। সেখানে একটা লাল টুকটুকে সিল্কের শাড়ি। তুই তো জানিস লাল রং আমার খুব প্রিয়। হ্যাঁ, তারপর আর কি, আমি শাড়ির দিকে তাকিয়ে আছি, কি করে কে জানে ও না আমার চোখের ভাষা বুঝতে পারলো। সঙ্গে সঙ্গে নিয়ে গেল মলে, শাড়িটা কিনে দিল। পড়েছিলি? হ্যাঁ। কবে? ফুলশয্যার রাতে। ওয়াও, দারুণ দারুণ দারুণ, আমি যা সহ্য করতে পারছি না। তারপর তোকে সবটা বলবো নাকি? বল না, এখানে কেউ নেই, আমরা 2 জনে গল্প করতে এসেছি। পাবলিক মনে করছে তুই আর আমি গে, বুঝলি? যে এইভাবে আমরা গা দিয়ে ঢলাঢলি করছি। এক সেকেন্ড দাঁড়া, কি হলো রে? ও ফোন করেছে। হ্যাঁ, ফোনটা ধরে বল তুই আমার সঙ্গে রয়েছিস। বাই দ্য ওয়ে, তোর হাজব্যান্ডের নামটা? 1 মিনিট দাঁড়া, একটু ফোনটা রিসিভ করি। হ্যাঁ, কর। বলো। এই তো, হ্যাঁ, আমার বান্ধবীর সঙ্গে, আমার বেস্টি, কলেজের। বহু বছর পর দেখা হয়েছে, আমাদের বিয়েতে আসেনি। তুমি দেখো নি? ঠিক আছে, অবশ্যই বাড়িতে ইনভাইট করব। আরে বাবা হ্যাঁ, রাখি। কি বললো? ও কলেজে প্রফেসর তো, তাই দরকারে বোম্বাইতে যাচ্ছে। ও বাবা, এত শিগগিরই বোম্বাইতে যাওয়ার টিকিট বুক হয়ে গেল? আরে না, 7 দিন আগে থেকে আমায় বলে রেখেছে, আমারই মাথাতেই ছিল না। তাহলে আজকে আমার সঙ্গে দেখা না করতে আসলেই পারতিস। তাই তো, বল ওর গোছগাছ। যদিও ওখানে আমাদের আত্মীয় আছে, আমার এক ননদ আছে, বোম্বাইতে থাকে, তার বাড়িতেই উঠবে। ও আচ্ছা, নিজের? না, দুঃসম্পর্কীয়। আমাকে খুব প্যানিক করে, ভীষণ ভালোবাসে। বিয়েতে এসেছে, আমাকে কত সুন্দর উপহার দিয়েছে, এই দেখ বলে বাহাতে তর্জনীর হীরের আংটিটা দেখায় অন্তিমাকে আশা। অন্তিমা বলে, বাপরে বাপ, এ তো অনেক টাকার গিফট রে। হ্যাঁ, খুব ভালোবাসে আমাকে, তাই। তা বাচ্চা কাচ্চা কবে নিচ্ছিস? এখনই না, ও তো রাজিই নয়। বলেছে অন্তত বছর 5 যাক, এনজয় করি। এমনিতেই প্রফেসর আমাকে সময় দিতে পারে না খুব একটা। ওর বই প্রত্যেক বছর ছাপা হয় বই মেলাতে, মাঝে মধ্যে কিনে পড়তে পারিস তো। অন্তিমা চুপ হয়ে যায়। তোর হাজব্যান্ড লেখক? হ্যাঁ, প্রফেসরের সঙ্গে সঙ্গে লেখক। ও তো ম্যাথামেটিক্সে অনার্স, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, কলেজ টপার। বয়সের ডিস্টেন্স আমাদের থেকে খুব একটা বেশি নয়, এই 4-5 বছরের মতো হবে। নিজের ট্যালেন্ট আর স্কলারশিপের টাকাতেই তো এত দূর পৌঁছেছে। আমার শ্বশুর শাশুড়ি ওকে নিয়ে খুব গর্ব করে। আর আমার এক ননদ ছিল,
গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, তাই। ও আচ্ছা আচ্ছা, তারপর? তারপর আর কি, বেশ চলছে। তোর আর প্রবীরের সম্পর্কটা খারাপ হয়ে গিয়েছিল এটা শুনে ওই বিয়ের দিনে আমার মন ভেঙে গিয়েছিল। ইচ্ছে করছিল ছুটে চলে আসি, কিন্তু ছুটে আসা হলো না, কারণ সিঁদুর দানটা তখন তোর কাছে বেশি ইম্পর্টেন্ট। ধ্যাট, কি যে বলিস। শোন না, কত বছর পর দেখা হলো, ও কিন্তু বারবার বলছে তোকে ইনভাইট করতে আমাদের বাড়িতে। যাবি তো? যেতে পারি, কিন্তু তোর শ্বশুর শাশুড়ি আমাকে দেখলে খেদিয়ে দেবে না তো? ধ্যাট, তুই মানুষই চিনিস না। আমাকে পুতুলের মতো শোকেসে সাজিয়ে রেখেছে, একটা কাজ করতে দেয় না। বলে বৌমা কেন কাজ করবে? রান্না বান্নার সব দায়িত্ব কিন্তু আমার। বৌমা তো বৌমা নয়, আমার ঘরের মেয়ে। মেয়ে বুঝি কাজ করতো? বাবা, এত ভালোবাসা! দেখিস জানলা দিয়ে পুরুত না হয়। নজর দিচ্ছিস? আরে না রে ভাই, আমি সব সময় হাত জোড় করে ওপরওয়ালার কাছে প্রার্থনা করি তুই খুব সুখে থাক, আর সারা জীবন তোর মুখে হাসি ফুটে থাকুক। এইরকমই সুখে শান্তিতে সংসার কর। আর তারপরে দুটো পুটুপুটু হবে, আমাকে মাসিমণি মাসিমণি বলে ডাকবে। মাসিমণি কেন, পিসিমণি বললে হয় না? ও বাবা, এখনই তোর বরের বোন পাঠিয়ে দিলি, না দেখতেই বলা যায় তোর যা দুর্ধর্ষ রূপ। প্রবীর কেন, যে কোনো কারোরই মাথা ঘুরতে পারে। হ্যাঁ রে অন্তিমা, তুই এত সুন্দর থাকিস কি করে বলতো? খাসটা কি? হ্যাঁ, থাকতে হবে না তা তোর মতো বিয়ের পরে কি মুটি হয়ে যাব? নিচের দিকে একবার তাকিয়ে দেখেছিস? স্লিম সেক্সি ছিলিস, কিরম মোটা হয়েছিস। যেমন মোটা হয়েছে বুক দুটো, তেমন মোটা হয়েছে ভুঁড়িটা। দুটোই একসঙ্গে টেপাটেপি হয় নাকি রে? ধ্যাট, অসবের মতো কথা বলিস না, লোকে শুনতে পাবে। পাক, তুই ম্যারিড, আমি আনম্যারিড, তাতে কি হয়েছে? আমরা তো অ্যাডাল্ট, দুজন বান্ধবী, এসব আলোচনা করতেই পারি। তাই বলে পাবলিক স্পেসে লোকে শুনলে? ওই লোকে শোনা নিয়েই থেকে যা। প্রবীরের সঙ্গে সম্পর্কটা ঠিক এই জন্যই কাট হয়েছে। লোকে কি বলেছে না বলেছে বিশ্বাস করে নিয়েছে, ব্যাস। আমাকে অবিশ্বাস, তারপরই তা তুই ওকে বিশ্বাস করানোর চেষ্টা করিসনি? না রে ভাই, সম্পর্কে টিকতে গেলে একে অপরের মধ্যে বিশ্বাস অটুট রাখতে হয়। আমি ওই তেলিয়ে তেলিয়ে তেল মাখিয়ে বিশ্বাস করাতে পারবো না, জানিসই তো আমার স্বভাব। বরাবরই অন্তিমা স্পষ্টবাদী একটি মেয়ে। ওর কথায় যদি কেউ ভরসা না করতে পারে তাহলে সেই ব্যক্তিকেও ও জীবন থেকে ত্যাগ দেয়। প্রবীরের সঙ্গে মাখো মাখো সম্পর্ক ছিল কলেজে পড়ার সময়। প্রত্যেকে জানতো অন্তিমা হলো প্রবীরের মাল। তাই ফার্স্ট ইয়ারে যখনই অন্তিমা ঢুকেছিল কলেজে, প্রবীর তখন লাস্ট ইয়ারের ছাত্র। প্রত্যেককে ডেকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল, এই যে দর্শকগণ সবাই দেখে রাখো, ওই যে মেয়েটি গেট দিয়ে ঢুকছে ওটা কিন্তু আমার মাল। দারুণ দেখতে, কলেজের সব থেকে সুন্দরী মেয়ে। আর জানিস তো, কিন্তু ভাই তুই তো সেই ফার্স্ট ইয়ার থেকে পছন্দ করে আসছিস, মাঝখানে 2 বছর কার সাথে যেন কাটালি? হ্যাঁ, প্রিয়াঙ্কা। ঠাস করে একটা চর মেরে প্রবীর ওর বন্ধুকে চোখ রাঙানি দিয়ে বলেছিল, খবরদার রাহুল, দাঁত কানাতিস খেলা আমার সামনে ওইটুকুই, ওই মেয়েটার দিকে হাত বাড়াবি না। ও ভর্তি যখন হয় তখন আমার সাহায্য নিয়েছিল। কি নিয়ে জানিস? একটা পেন নিয়ে। বলেছিল, দাদা ভাই একটা পেন দিন না, সই করব। আমার রাগ উঠে গেছে মাথায়। যেই মুখে দাদা ডেকেছে ওই মুখে ওকে চুমু খাবো আমি। অট্টহাস্য করে সবাই হেসে উঠেছিল। ঠিক তখনই অন্তিমা, আশা, মৈত্রেয়ী প্রত্যেকের প্রবেশ হয়। ওরা হাঁ করে দেখছিল একদল ছেলে ঠিক সংসদের সামনে বসে অট্টহাস্য করছে ওদের দিকে তাকিয়ে, বকুল গাছের তলায় বাঁধানো ওই বেদিটার ওপরে, আর হাতে সিগারেট ফুঁকছে। সামনে দিয়ে প্রফেসর চলে যেতেই ওই সংসদের মেন ছেলেটা মানে প্রবীর সিগারেটটা ছুঁড়ে ফেলে দেয়, আর পাশে দাঁড়িয়ে থাকা রাহুল, দীপক এদেরকে ঠাস ঠাস করে মাথায় 2টো চড় মেরে স্যারের সামনে এটাই প্রমাণ করে যে, স্যার আমি গুটি গুটি বয়, এরা নটি। হেসে ফেলেছিল সেই দিন অন্তিমা। একদিনের চোখের চাহনি পরের দিনই প্রেম ভালোবাসায় পরিণত হয়। প্রত্যেকে জানতো কলেজ পাশ করার পর চাকরি বাকরি পেলেই এরা বিয়ে করবে, কিন্তু কিভাবে যেন সম্পূর্ণ সম্পর্কটা নষ্ট হয়ে যায়। অন্তিমা কলেজের ফেস্টিভ্যালে গান করত, অপূর্ব গানের গলা। মেয়েটির সুরেলা কণ্ঠে উন্মাদ হবে না এমন ব্যক্তি বোধহয় এখনো পর্যন্ত কেউ জন্মায়নি। সেই বান্ধবী হঠাৎ করে হারিয়ে গেল গ্র্যাজুয়েশনের 3য় বর্ষের পরে। কি হয়েছিল কে জানে। অন্তিমার বাবা মা কেউ বেঁচে নেই, মামার বাড়িতে মানুষ। তাই তাদের কাছে খোঁজ নেওয়ার পরে ওনারা বলেছিলেন, তোমাদের বন্ধু, তোমরা খোঁজ খবর নাও, আমি কি জানি। বড় মামিটা এইরকমই স্বভাবের, পেছুটে পানা, অন্তিমাকে সহ্য করতে পারে না। বড় মামা পাগলের মতো হয়ে গিয়েছিলেন অন্তিমা হারিয়ে যাওয়ার পর। বারবার কান্নাকাটি করে বলছিলেন, তোরা একটু খুঁজে দে না আমার মেয়েটাকে,
কোথায় যে গেল? কিসের ওর অভিমান? আমি তো ওকে সব দিই, বাবার মতো ভালোবাসি। ওর মুখের দিকে চেয়ে সন্তান পর্যন্ত নেইনি। হ্যাঁ মানছি, বড় মামিটা ওকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে খায়, কিন্তু একটা মানুষের ভালোবাসা দিয়ে কি পৃথিবীতে চলা যায় না? বল না তোরা। কিন্তু অন্তিমাকে খুঁজে পাওয়া যায়নি। এরপরে অনেকের বিয়ে হয়ে গেছে। মৈত্রী বর্তমানে 2টি সন্তানের মা আর খুব ব্যস্ত, দিল্লি নিবাসী, তাই ভিডিও কলে মাঝে মাঝে কথা হয়। আশা, সে সদ্য বিয়ে করেছে, MA পাশ করে, কলেজের প্রফেসরের সাথে। এতদিন পর হঠাৎ করে শপিং মলে ঘুরতে এসে ধাক্কা লেগে যায় অন্তিমার সাথে। কিছুক্ষণের জন্য দুইজনের সময়টা যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। সেই কলেজ লাইফ, সেই বকুলতলা, সেই বাঁধানো শান, সেই প্রবীরের হাসি, আশার ঠাট্টা, ফুচকা খাওয়া, ঘুগনি খাওয়া, কলেজ শেষে প্রবীরের বাইকের পেছনে বসে অন্তিমাকে বাড়ি পৌঁছিয়ে দেওয়া, সবটা স্মৃতিপটে ভেসে ওঠার পর সময়টা আবার ফিরে আসে দুইজনের মাঝখানে। একে অপরকে গলায় জড়িয়ে ধরে খানিকক্ষণ কেঁদে নেয়, তারপর বলে, চল কফি খাই, বিয়ে করে তো দারুণ মুটি হয়েছিস রে, বরকে খাইয়ে খাইয়ে না খেতে খেতে, আজকে সব শুনবো, চল। আজকে আসি, বুঝলি, অনেক রাত হয়ে গেল, এখন আবার শ্বশুর শাশুড়িও ফোন করবে। হ্যাঁ হ্যাঁ, তো স্বামীটি কখন বেরোলো একবার খোঁজ করে জানলিও না? ও কিছু মনে করবে না, আমি বন্ধু বান্ধবী পেলে যে সবকিছু ভুলে যাই, ও জানে। তোর এই বেলাল্লাপনায় ও অভিযোগ করে না? অভিযোগ কেন করবে? ও তো আমার সবটা দেখেই বিয়ে করেছে অন্তিমা। আমি খামখেয়ালি, বন্ধু বান্ধবদের ভালোবাসি, বেশি কথা বলি। হ্যাঁ, গানটা হয়তো গাইতে পারি না, কিন্তু ও তো আমার ত্রুটিগুলোও যেমন জানে, গুণটাও তেমন জানে। তাই বাহ, তুই সত্যি ভাগ্য করে বর পেয়েছিস রে। এইরকম বর যেন প্রত্যেকটা মেয়ে পায়। আশীর্বাদ করি কন্যা, তুমিও পাবে। ফাজলামি করতে হবে না, যা। এই তুই কিসে যাবি? আমি ঠিক একটা গাড়ি বুক করে নেব। তুই এখন কি করছিস বলতো? দেখ, এত কথা জিজ্ঞেস করলি, এদিকে বন্ধু কি করছে এটাই খোঁজ করলি না। আমি একটা অর্কেস্ট্রার সঙ্গে যুক্ত আছি, বিভিন্ন ফাংশনে গান করি, তা দিয়ে আমার ঠিক চলে যায়। তাছাড়া বড় মামা মারা যাবার আগে ওনার সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে। বড় মামির সেই নিয়ে অনেক অভিযোগ ছিল। রিসেন্টলি বড় মামির ব্লাড ক্যান্সার ধরা পড়েছে, তাই ওনাকেও দেখতে হয়। সবই ভাগ্যের পরিহাস রে অন্তিমা। তোকে তোর বড় মামি সহ্য করতে পারতো না, আর এখন দেখ কি করব বল। ওদের তো সন্তান নেই, আমার জন্য সন্তান নেয়নি, তাই পিতৃ ঋণ তো আমারও থাকে না। অন্তিমার চোখের কোনায় জল চলে আসে। মেয়েটার চোখের মনি দুটো কালো নয়, ধূসর রঙের। মাথার চুলগুলো কুচকুচে কালো না, হালকা লাল। চুলগুলো স্ট্রেট করা পিঠ পর্যন্ত। পরনে সাদা রঙের একটা চুড়িদার আর কালো রঙের প্যান্ট, কালো রঙের ওড়না। গলায় মুক্তোর একটা চেন, তাতে ছোট্ট একটা কালো রঙের লকেট, কানেও দুটো কালো দুল, কপালে ছোট্ট কালো টিপ। ফর্সা টুকটুকে গৌরবর্ণা অন্তিমাকে ব্যাপক সুন্দরী লাগছে। ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে সানগ্লাস ছিল সেই দুপুরবেলা। গেজাতে গেজাতে সন্ধে পেরিয়ে রাত হতে আসলো। আর উল্টো দিকে আশা, তার গায়ের রঙও বেশ কাঠালি কলার মতো। মাথার চুলগুলো পিঠ পর্যন্ত, তবে বর্তমানে লম্বা একটা বেনুনি করা। খয়েরি রঙের স্লিভলেস ব্লাউজ আর বাসন্তী রঙের শাড়ি, শিফনের, তাতে ছোট্ট ছোট্ট খয়েরি রঙের ফুল। হাতে মোটা শাঁকাপালা আয়স্টি আর দুটো চুড়ি পরা। কানে বড় বড় দুটো পাশা, গলায় মঙ্গলসূত্র। সিঁথিতে হালকা করে সিঁদুর আর ছোট্ট একটা লাল টিপ, আর ঠোঁটে খয়েরি রঙের লিপস্টিক। হাতে একটা বড় ভ্যানিটি ব্যাগ। সানগ্লাস পরে সেও ছিল। বর্তমানে দুইজনই রাত করে ফেলেছে গল্প করতে করতে। রাতের খাবারটা খেয়ে গেলে কিন্তু হতো। হ্যাঁ, ভালো কথা বলেছিস, কিন্তু আমার তো মামির জন্য গিয়ে রান্না করতে হবে। ক্যান্সারের পেশেন্ট, ওনাকে তো আর তেল জাতীয় খাবার দেওয়া যায় না। আসি বরং, খাবারটা অন্যদিন হবে। কিন্তু তোর ফোন নাম্বারটা? হ্যাঁ, সেভ করে নে। ফোন নাম্বার সেভ করে নেয় দুইজনে, একে অপরকে টাটা বাই বাই করে। এরপরে আশার মনে পড়ে স্বামীকে একটা ফোন করতে হবে, কিন্তু ফোনে লাইন যায় না। ফ্লাইটের টিকিট বুক হয়ে গিয়েছিল, হয়তো সে রওনা দিয়ে দিয়েছে। এতদিন পরে বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে বলে গল্প করতে করতে দেরি হয়ে গেল। স্বামী বোধহয় কিছু মনে করবে না। মানুষটা ভোলা মহেশ্বরের মতো, খুব বোঝে ওকে। এত রাত হয়ে গেল বৌমা, কোথায় ছিলে? আর বলো না বাবা, আমার বান্ধবীর সঙ্গে দেখা। সেই তোমায় বলেছিলাম না, আমার বান্ধবী, ওই যে যাকে বিয়েতে খুব খোঁজা হয়েছিল। ও, শ্বশুর মশাই কি বুঝলেন কে জানে, শুধু একটা ও যুক্ত করে দিলেন। হাসে মনে মনে আশা। মানুষটা এইরকমই,
একটু আলা বলা টাইপের। বৌমাকে ভীষণ ভালোবাসে। বললেন, খেয়ে এসেছো না খাবে? না না, খেয়ে আসেনি, খাবো। আচ্ছা আচ্ছা, তা তোমার শাশুড়ি মা যেন কি রান্না করছে, সুন্দর গন্ধ বেরিয়েছে, একটু কি দেখো তো আমায় দেবে কিনা। বাবা মনে আছে তো, আগের মাসেই সুগারটা বেড়েছে 110 থেকে এখন 205। সুতরাং আমি জানি আমায় দেবে না, কিন্তু গন্ধ বেরোচ্ছে। 1 পিস মাংস, খবরদার না, ডায়াবেটিস কোলেস্টেরল সম্পূর্ণ হাই। বলছি, ওই 1 পিস মাংস খেয়ে 1 বছর আয়ু না কমিয়ে 1 বছর আয়ু বাড়ানো ভালো না? যা বলো তাই, কি আর করবো, নিজের ইচ্ছা বলে কিছুই আর থাকলো না। আমার বাড়ি, আমার সংসার, মেলা আমার করে কান খেও না। দেবক্ষণি 1 পিস, তবে হ্যাঁ, তোমারটা স্পেশাল করে রান্না করা। প্রেশার কুকারে 2টো সিটিতে 1 টুকরো আলু, 2টো পেঁয়াজ রসুন, আর বলতে হবে না গিন্নি, 2টো রসুন কোয়া, আর একেবারে তেল মশলা ঝাল ছাড়া। ওই রকম চিকেন স্যুপ খাওয়ার থেকে আমার রাত্রেবেলা খই দুধ খেয়ে শোয়া অনেক ভালো। হেসে ওঠে আশা। দিনরাত এই মানুষ দুটো ঝগড়াঝাটি শুনতে শুনতেই ওদের দাম্পত্যটা কেটে যাচ্ছে। ঘরে এসে ঘরটা আজকে খালি খালি লাগে। অন্যদিন শপিং করতে আশা যখন একা একা বেরোয়, সন্ধে হতেই বাড়ি ফিরে দেখে স্বামী মহারাজ ঘরে বসে রয়েছে, চেয়ার টেবিলে বসে পড়াশোনা করছে। চোখে চশমা, উচ্চতায় 5 ফুট 8 ইঞ্চির কাছাকাছি। মোটামুটি স্বামীর বুকের কাছে দাঁড়ালে অনেকটা অমিতাভ জয়া বচ্চনের মতো লাগে দেখতে। ছাতি বড়, সুঠাম শরীর, রীতিমতো যোগা করে। হ্যান্ডসাম মার্কা এই ছেলেটার প্রেমে পড়ে গিয়েছিল আশা প্রথম দিন দেখা মাত্রই। লাল শাড়িটা কিনে যখন ওর গায়ে জড়িয়ে দিয়েছিল, তখন ও কেঁপে উঠেছিল। শরীরে প্রথম পুরুষের স্পর্শ কোনো মেয়েই ভুলতে পারে না। তারপরে সরাসরি দেখা হয়েছিল বিয়ের পিঁড়িতে। দুইজনকে দেখেই মুগ্ধ, চোখ মেরেছিল সেই দিন সম্রাট। অবাক হয়ে তাকিয়ে গিয়েছিল আশা। তারপরে হাতে হাত রেখে যখন পুরোহিত মন্ত্রপাঠ করছে, সমানে ওর হাতে চিমটি কেটেই যাচ্ছিল। এরপরে ফুলসজ্জার রাতে মানতাসা হীরের আংটি আর পায়ে রূপোর মল পরিয়ে প্রথম চুম্বনটা পায়েই করেছিল সম্রাট। আর সেই চুম্বন ধীরে ধীরে পা বেয়ে রাঙিয়ে দিয়েছিল সম্পূর্ণ শরীরটাকে। ভাবতেই এখনো যেন কল্পনায় ভেসে উঠেছে সেই সব দৃশ্য। এখনো মনে হচ্ছে সম্রাট বোম্বাইতে গিয়েও যেন বাড়িতে রয়ে গেছে। টেবিলের ওপরে ওর বইগুলো এলোমেলোভাবে ছড়ানো, বিছানার চাদরটাও এলোমেলো হয়ে রয়েছে। ট্রলি ব্যাগটা আলমারির ওপর থেকে নামিয়ে একাই নিজের ব্যাগ গুছিয়ে নিয়ে চলে গেছে সম্রাট। কিন্তু এই নিয়ে শ্বশুর শাশুড়ি কারো মধ্যে কোনো অভিযোগ নেই। বৌমাকে ওনারা পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। তাই তো ওর মতো সুখী এই পৃথিবীতে বোধহয় আর কেউ নেই। তবে একটা ফোন তো করতে হয়। বাবা বিয়েতে বক্স খাট দিয়েছেন, আলমারি দিয়েছেন, শোকেস দিয়েছেন একটা 32 ইঞ্চি কালার টিভি। আর দেবেন নাই বা কেন? আশা তো একমাত্র মেয়ে, বাবা আর্মি অফিসার, মা স্কুল শিক্ষিকা। সেই ঘরে কত ভালোবাসায় বড় হয়েছে। এই গোটা ঘরে ছড়িয়ে রয়েছে বাবার দেওয়া সব ফার্নিচারগুলো। অথচ দেখো, থেকেও যেন নেই ওই একটা মানুষ না থাকায়। ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আশা। ছেড়ে রাখা কাপড়টা হ্যাঙ্গারের মধ্যে ঝুলিয়ে আলমারির ভেতর ঢোকাতে আশা ভাবে, একটা ফোন এখন করা দরকার। মানুষটা সেই কখন বেরিয়েছে। ইস, অন্তিমার সাথে কথা বলতে গিয়ে জানতেও পারলাম না। আর লকারের ভেতরে গয়নাগুলোকেও সাজিয়ে রাখতে হবে। গয়নাগুলো কতদিন হলো বাইরে পড়ে রয়েছে। এরপরে কোনোদিন যদি শ্বশুর শাশুড়ি বাড়ির বাইরে থাকে, হঠাৎ করে কোনো আগন্তুক এসে যদি, না, বিয়েতে পাওয়া প্রত্যেকটা গয়না আমার বড্ড প্রিয় জিনিস। আমি বরং, কিন্তু লকারের চাবিটা ও কি সঙ্গে করে নিয়ে গেল? কি জানি বাবা, লকারে কি এমন রেখেছে, সব সময় চাবিগুলো সঙ্গে নিয়ে যায়। কিছু বলছো বৌমা? মা দেখো না, তোমার ছেলে আলমারির চাবিটা তোষকের তলায় থাকে, আমি খুব ভালো করেই জানি। শাড়ি মাড়ি গুছিয়ে রাখছি, আমার হঠাৎ করে মনে পড়লো ড্রয়ারের মধ্যে আমার বিয়ের যাবতীয় গয়নাগুলো রয়েছে, সেগুলো আমি আলমারির লকারে তুলে রাখি। দেখো লকারের চাবিটা নেই। জানো তো, এতদিন পর্যন্ত আমি দেখছি এই লকারের চাবিটা ও নিজের সঙ্গে সঙ্গে করে রাখে। কি এমন গুপ্তধন লুকিয়ে রেখেছে বলো তো? হতে পারে ওর কোনো প্রজেক্টের জিনিস, তাই বোধ হয়, বললেন শ্বশুর মশাই। বাবা, তোমার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, ওই তেল ছাড়া ঝোল আমি খাইনি, আমি অনশন করেছি। হ্যাঁ, অনশনই করুক, তুমি আবার খাওয়াতে যেও না তোমার বাবাকে। হে গো রুগী, একটুখানি খেলে শুধু পায়খানায় ছুটবে, আর পরিষ্কার করতে করতে আমার এক লড়া দশা। হুইল চেয়ারটা ঠেলতে ঠেলতে শাশুড়িমা নিয়ে যাচ্ছেন শ্বশুর মশাইকে। হ্যাঁ,
মানুষটার অঙ্গ পড়ে গিয়েছে। অসহায় তিনি। রাত্রিবেলাটা মা নিজেই সামলান, দিনের বেলায় দেখাশোনা করার জন্য একটি বয়স্ক আয়ামাসি আসে। আর তারপর থেকেই খাবারের ওপরও মা অনেক রকম নিয়ম অর্পণ করেছেন শ্বশুর মশাইয়ের ঘাড়ের ওপরে। সেই জন্যই তো মানুষটার এত অভিযোগ। কিন্তু মা, তুমি তোমার ছেলেকে জিজ্ঞেস করো তো কি এমন আছে লকারে। আচ্ছা, আমি জিজ্ঞেস করব। তুমি এক কাজ করো মা, খেয়ে নাও, আমাদের খাওয়া হয়ে গেছে। ও, হয়ে গেছে? হ্যাঁ, খেতে বসার আগে তোমার ঘরে ঘুরে গেছি, তখন দেখলাম তুমি বাথরুমে। কিন্তু আমার তো আলসার আছে জানোই তো। হ্যাঁ হ্যাঁ, আমি খেয়ে নিচ্ছি মা। আলমারিটাকে গুছিয়ে ঘরের দরজাটা লক করে আশা চলে যায় খাবার টেবিলে। একতলা বাড়ি, 4টে রুম, রান্নাঘর, ডাইনিং সেট, 2টো পায়খানা বাথরুম আলাদা আলাদা। একটা ব্যবহার করে ওর শ্বশুর শাশুড়ি, আর একটা আশা আর আশার হাজবেন্ড। একটা ঘর ওদের নিজের, একটা ঘর গেস্ট রুম, একটা ঘর ঠাকুর ঘর, আর একটা ঘর শ্বশুর শাশুড়ির। মোটামুটি বাড়িতে কেউ বেড়াতে এলে 2টো ঘর ফাঁকা থাকে। ঠাকুর ঘরের মধ্যেও ব্যবহার করার সামগ্রী সমস্ত কিছু রয়েছে। আর গেস্ট রুমটা তো সুন্দরভাবে সাজানো। দিনান্তে একবার করে প্রত্যেকটা ঘরকে নিজের হাতে সাজিয়ে রাখে আশা। সংসারে কোনো কাজ না থাকলে অনেক কিছুই করতে ইচ্ছা করে। আশার অবস্থাও ঠিক তাই। ডাইনিং টেবিলে খেতে বসার আগে ঘরের সব দরজা জানলা লক করে দেয় ও। এটা ওর ডিউটি। সিঁড়ির তলায়, ছাদের সিঁড়ি সবটা ভালো করে দেখে নেয় কোনো চোর ছাচর ঢুকে আছে কিনা। আর্মিদের বাড়ি, কুকুর পোষে না ওনারা, তাই আশাকেই সেই কাজটা করতে হয়। দরজা বন্ধ করে আশা এসেও আসে চেয়ার টেবিলে। খাবে। শাশুড়ি মা মুরগির মাংস রান্না করেছে আর রুমালি রুটি। তৃপ্তি করে খেতে খেতে ভাবে, ইস, এই কষা মাংস মানুষটার কত প্রিয় খাবার, অথচ সে বাড়ি নেই। ওহ, কি যে করে। সম্রাটের আর একটা গুণ আছে, সে খুব সুন্দর গান গাইতে পারে। হ্যাঁ, কলেজের যখনই কোনো পার্টি হয় বা কোনো অনুষ্ঠান হয়, সম্রাট তখন উপস্থাপনাও করে আবার গানও করে। অন্তিমার সঙ্গে সম্রাটের পরিচয় করিয়ে দিলে ব্যাপারটা খুব ভালোই হবে। দুইজনকে হয়তো বেশি বুঝবে। ভাবতে গিয়েও নিজের বুকের ভেতরটা কামড় দিয়ে ওঠে আশার। তাই তো, এই 2টো মানুষের স্বভাবে অনেকটা মিল রয়েছে। শেষে মিলাতে গিয়ে নিজে বিয়োগ হয়ে যাবে না তো? না না, তা কি করে হয়। সম্রাটের সঙ্গে বিয়ে হয়েছে আজকে কতগুলো দিন, ওর সঙ্গে বন্ডিংটাও তো বেশ সুন্দর। তাহলে শুধু শুধু কেনই বা? না না, পরিচয় করাতেই হবে। অন্তিমার মতো মেয়ের সঙ্গে সম্রাট পরিচয় করুক, জানুক যে অন্তিমার মতো এত গুণী একটা বন্ধু আছে ওর। তাহলে সম্রাটের চোখে ওরও কিছুটা মান বাড়বে, নাকি অন্য কিছু। খাবারটা শেষ করে ঘরে ফিরে আসে আশা। দরজা ভেতর থেকে নক করার আগে বাথরুম আর খাটের তলা ভালো করে চেক করে নেয়। নিশ্চিন্ত মনে নাইট ল্যাম্প জ্বালিয়ে শুয়ে পড়ে। একটা হোয়াটসঅ্যাপ করে হাজবেন্ডকে। কোনো রেসপন্স পায় না। হয়তো ফ্লাইটে আছে, না হলে হয়তো পৌঁছে গেছে। রাতও তো কম হলো না, প্রায় 12টার কাছাকাছি। আপাদমস্তক চিন্তা করতে করতেই কখন যেন চোখ দুটো লেগে আসে আশার। ঘুম ভাঙে অনেক ভোরে। ঘুমটা ভাঙার সঙ্গে সঙ্গেই আশা রিয়ালাইজ করে ঘরের মধ্যে সম্রাটের কথার শব্দ। কি ব্যাপার, এত শিগগিরই চলেও আসলো? মনটাকে খুশি করে ঘরের দরজা খুলে বাইরে বেরোয় আশা। দেখে, হ্যাঁ, সম্রাট হাজির। আরে, কখন এলে? সারপ্রাইজ। কেমন লাগলো? আমি গিয়েছিলাম আর চলেও আসলাম, কাজ মিটে গেল। জানোই তো, আমি আবার সংসার ছেড়ে বেশিক্ষণ বাইরে থাকতে পারি না। শাশুড়ি মা মৃদু হেসে নিলেন মুখের ওপরে কাপড় চাপা দিয়ে। মনে মনে হয়তো ভাবলেন, হ্যাঁ হ্যাঁ, সংসার ছাড়া নয় বাবা, বল বউ ছাড়া। তবুও মুখে স্বীকার করলেন না। যা, চলে যখন এসেছিস একটু রেস্ট নিয়ে নে। বৌমা, দেখো ওর কিছু লাগবে নাকি। আমি তোমার বাবার কাছে যাই, বুঝলে? হ্যাঁ হ্যাঁ মা। ঘরে আসার সঙ্গে সঙ্গে সম্রাট জড়িয়ে ধরল তার আদরের বউটিকে। বলল, কালকে রাতটা মিস হয়ে গেল সোনা, যাওয়ার আগে একটু আদরও করতে পারলাম না, তাই তো থাকতে পারলাম না। ধ্যাৎ, দরজা খোলা, কি যে করো। একটু আদর করতে দাও না। ছাড়ো এখন, ছাড়ো, এখন সকাল হয়ে গেছে, রাতে। প্রমিস, প্রমিস, দূর প্রমিস। প্রমিস করে করে প্রমিস রাখো না। আমাকে উপসী রেখে তুমি ঘুমিয়ে পড়ো, নাক ডাকো। তোমার হাসছো? আশা বলে, কেন মশাই, একদিন না খেলে বুঝি হয় না? না, ওটা খেতেই হবে, ওটা খাবার। তুমি একজন প্রফেসর,
তাদের মুখে সব কথা মানায় না। যা বাবা, প্রফেসরদের সেক্স নেই নাকি? কি যে বলো না। এখন সরো তো, গা থেকে ঘামের গন্ধ বেরোচ্ছে। কালকে বোধহয় পারফিউম দিয়ে যাওনি। যাও যাও যাও, স্নানটা সেরে নাও। সত্যি ঘামের গন্ধ বেরোচ্ছে? হ্যাঁ বেরোচ্ছে, এখন যাও। শোনো না, আগে যাও বলছি। ধাক্কিয়ে পাঠিয়ে দেয় সম্রাটকে বাথরুমে। হাসতে থাকে আশা। মানুষটা কি ছেলে মানুষ হয়েছে, একেবারে বউ পাগলা পর। কিছুক্ষণ পরে সম্রাট বাইরে বেরিয়ে আসে। আশা তখন বসেছিল টেবিলের সামনে। কি কি দেখছো? না মানে তোমার সুটকেসটা দেখছি। চাবিটা পেয়েছো কোথাও? চাবি কিসের? আলমারির লকারের। হো, চাবি? টোয়ালেটা সরানোর সঙ্গে সঙ্গে আশা চিৎকার করে ওঠে, বলে, এ বাবা, কি দেখাচ্ছ? আমি এসব দেখতে চেয়েছি। আরে দূর, তুমি তো বউ হও। দাঁড়াও, তুমি কোমরে চাবি নিয়ে ঘুরছো কেন? আরে বাবা, লকারের ভেতরে অনেক ইম্পর্টেন্ট কাগজ আছে আমার, চাকরির সব কিছু। আর আমি তো পিএইচডি করছি, অনেক গোপনীয় জিনিস সবাইকে দেখানো যায় না। এর থেকেও বেশি গোপন? বলে আশা হেসে ওঠে। লজ্জা পায় সম্রাট, নিজেকে সামনে নেয়, আর ওই অবস্থাতেই এক পা দুপা করে আগিয়ে আসে। আশা ভয় পেয়ে যায়, বলে, খবরদার, এখন কিন্তু শুরু করবে না। দেখো, আমি কিন্তু চিল্লাবো। চেঁচাও, আমি তোমার বর, তোমাকে আদর করার জন্য ছুটে আসছি। চেঁচিয়ে লোক জানিয়ে কি হবে, নিজেরই তো বদনাম। বলে সম্রাট ঘপ করে ধরে ওকে, আর চুম্বনে চুম্বনে ভাসিয়ে দেয় ওর সমস্ত শরীরটা। মিনিট 45 পরে আশা নিজের এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে বলে, অনেক দুষ্টুমি হয়েছে, এখন কিছু খাবে চলো। ভোরবেলা বাড়ি এসেই রাক্ষসে কাজ শুরু করেছে। শোনো না, বলে আশাকে ধপ করে আবার শুইয়ে দেয়। বলো। বলছি, একটা একটা সারপ্রাইজ আছে। কি? আমি শহরে এসেছি এমনি এমনি না, একটা কাজে। কাজটা মিটে গেলে বোম্বাইতে আবার যেতে হবে। আবার? কদিনের জন্য? 7 দিন। 7 দিন? হ্যাঁ, আমাকে নিয়ে যাবে, আমি থাকতে পারবো না। আরে পাগলি, তা হয়? কলেজের কাজে সবাই যাবে, তোমায় নিয়ে রাখবো কোথায়? আমি আর আমার বন্ধু ধ্রুব একটা ঘরে থাকবো। ও, কি কাজে এসছো? একটা ফাংশনে অ্যাটেন্ড করতে। এখানে আমার গান গাওয়ার একটা অর্ডার পেয়েছি। সত্যি? আমার খুব ভালো লাগছে আশা, জানো তো, ছোটবেলা থেকে গায়ক হতে চেয়েছিলাম, কিন্তু বাবা মার মুখের দিকে তাকিয়ে হয়ে গেলাম প্রফেসর। নিজের ভালো লাগাটাকে মন থেকে বিদায় করতে পারিনি, তাই। ভালো তো, কোথায় করবে? নজরুল মঞ্চে, সাংস্কৃতিক অনুষ্ঠানে, আজকে সন্ধে। সত্যি? ওখানে আমার খুব প্রিয় একজন গায়িকা গাইতে আসছে। বয়সে আমার থেকে অনেকটা ছোট, কিন্তু অসম্ভব সুন্দর গায়। আমি বরাবরই ওকে খুব পছন্দ করি। ইভেন্ট আমি তো ভাবতাম ওকেই বিয়ে করব। এক সময় জানো, আমাকে নিয়ে ওর লাইফে অনেক ঝড় বয়ে গেছে। কলেজে ফেস্টিভ্যালে আমাকে একবার আমন্ত্রণ করে নিয়ে যাওয়া হয়েছিল, আমি গিয়েছিলাম, আর কোইন্সিডেন্টলি আমরা দুইজনে একসাথে গান গেয়েছিলাম। গান গাইতে গাইতে এমন একটা সিচুয়েশন চলে আসে যে আমরা একে অপরের দিকে বিভোর হয়ে তাকিয়ে থাকি। আরে গাইতে গাইতে একটা পরিবেশ চলে আসে না, গায়ক গায়িকাদের মধ্যেও তো একটা ভাব ভালোবাসা জন্মে যায়। আমাদের কিন্তু ভালোবাসার ভালোবাসা কিছু জন্মায়নি, অথচ কেমন একটা, বুঝেছি, বিভোর হয়ে গিয়েছিলে তো। হ্যাঁ হ্যাঁ, তা কি গান গেয়েছিলিস বুঝি, সেটা একটু শুনি। আরে হাম দিল দে চুকে সনম। ওয়াও, ওটা তো আমার প্রিয় বই। তাই? তোমার বিচ্ছেদ ভালো লাগে? আরে বিচ্ছেদ কোথায় হলো, লাস্টে হাজব্যান্ডের সঙ্গে মিল হলো, এটা তো ন্যাচারালি। আর তারপরে শোনো না, হ্যাঁ, সেই গান গাওয়ার পরে ওর বয়ফ্রেন্ড ওর ওপরে বিরাট রেগে যায়। ও অনেক রকম ভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বয়ফ্রেন্ড কিছুতেই বোঝে না। আরে আমাকে ওর শাসানি দেয়, বলে মুখ সামলে কথা বলতে। আমি তখন কোথায় বসা জানো? গ্রিন রুমে বসা। আরে আমার ফেস ঠিক মতো করে দেখেনি ওর বয়ফ্রেন্ড, অথচ বেচারা গানও শোনেনি। এসছিল কলেজ ফেস্টিভ্যালের একেবারে শেষে, কিন্তু ওই যে বন্ধু বান্ধবের কাছে শুনেছে যে ওর ওর গার্লফ্রেন্ড এক আগন্তুকের সঙ্গে গান গেয়েছে, ব্যাস হয়ে গেল। আর বয়ফ্রেন্ডগুলোর ইগো বেশি হয় তো, তাই। ও আচ্ছা আচ্ছা, তুমি এরকম চুপ মেরে গেলে কেন? না না, আমার এক বান্ধবী আছে অন্তিমা, ওর সাথে তোমাকে আমি আলাপ করিয়ে দেব, সেও খুব সুন্দর গান করে। অন্তিমা নামটা কিন্তু খুব চেনা চেনা। এই দাঁড়াও দাঁড়াও, তুমি যেন কোন কলেজে পড়তে? হ্যাঁ হ্যাঁ, আরে আমি তো ওই কলেজেই গিয়েছিলাম। আরে তোমার এই বান্ধবী বোধহয় সেই বান্ধবী যার কথা আমি তুমি এতক্ষণ ধরে বলছি। আশা কেমন যেন গুটি সুটি মেরে যায়। বিছানার নিচে পড়ে থাকা ওর গ্রাউন্ডটাকে তুলে নিয়ে পড়ে, বলে, তুমি বসো, আমি চা নিয়ে আসি। এই শোনো আশা, তোমার ওই বান্ধবীকে অবশ্যই আসতে বলো, আমি কিন্তু ওকে দেখতে চাই।
হ্যাঁ, প্রোগ্রামটা তো কয়েকদিনের মধ্যেই আছে। যদি ওই মেয়েটাই হয় তাহলে কি হবে? আরে কি হবে, আলাপ করব, কথা বলবো, বাড়িতে ডাকবো, একটু ভালো মন্দ খাওয়াবো। আমি ওর গানের কণ্ঠে মুগ্ধ। তুমি যদি আমার লাইফে না আসতে তাহলে ওই মেয়েটাকেই আমি বিয়ে করতাম। তাই? হ্যাঁ, আমার তো গান খুব ভালো লাগে। কেন গো, আমি বুঝি? আরে দূর, তুমি তো বেসুরো, গানের কিছুই বোঝো না বলে হাসতে হাসতে বাথরুমের দিকে চলে যায় সম্রাট। আশা ওঠে, চুলে খোপা বাঁধে, মনটা অন্যদিকে পড়ে রয়েছে। বেলা যত গড়াচ্ছে তত যেন বুকের ভেতরে উথাল পাথাল শুরু হয়েছে ওর। কি গো, খাবার দাবার কিছু দেবে তো? মা কোথায়? মা বেরিয়েছে বাবাকে নিয়ে মন্দিরে, রান্নাবান্না করেই গেছে, বসো, খেতে দিচ্ছি। এই বলছি, শোনো না, তোমার এই বান্ধবীর ফোন নাম্বার তোমার কাছে আছে? হ্যাঁ। কি করবে? একটা কল করবে প্লিজ। কল? এখন? যদি না ধরে? ও তো একটা অফিসে চাকরি করে, একটা অর্কেস্ট্রার সঙ্গে যুক্ত। পুরো মিলে গেছে, ওই মেয়েটাই সেই মেয়েটা। আমি চোখের দেখা একটু দেখবো। মেয়েটার চোখের মনি দুটো ধূসর রঙের। শোনার সঙ্গে সঙ্গে আশার বুকটা আবার কেঁপে ওঠে। আরে কি হলো, ফোনটা করোই না। ফোন করব কেন? তুমি তো বললে ফাংশন আছে আজকে, একবারই দেখা করলেই তো হয়। হ্যাঁ তা হয়, আমার কাছে পাস আছে দুখানা, আমি তো সেখানে থাকবই। তুমি যাবে তো? তুমি তো আমার কোনো প্রোগ্রামই শুনতে যাওনি, তোমার কাজ থাকে, হয় বাড়িতে থাকো। অ্যাকচুয়ালি গেওযোগী ভিক পায় না। যদিও তোমাকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই, তবুও আমি চেয়েছিলাম আমার যে জীবনসঙ্গী হবে সে আমার সঙ্গে সঙ্গে আমার গানটাকেও ভালোবাসবে। তুমি তো গান অতটা পছন্দ করো না, গাইতেও পারো না, তাই। তুমি আমাকে কি অপমান করছো? আরে না না, একটু খেপাচ্ছিলাম, তুমি তো আমার সোনা বলে একটা চুমু খেলো সম্রাট আশার কপালে। কিন্তু আশার মুখের ভেতরে সেই হাসিটা আর নেই। বিকেল বেলায় দুইজনেই রেডি। শ্বশুর শাশুড়িকে বলল, মা আসি, তোমার ছেলের প্রোগ্রাম শুনে আসি। এতদিন বিয়ে হয়েছে, ওর গান শুনিনি বলে ওর মনের ভেতরে অভিযোগ জমে আছে। অথচ দেখো আমি ওকে কত ভালোবাসি। কি রে বাবু, কি বলেছিস তুই বৌমাকে? আরে কিচ্ছু বলিনি, ঠাট্টা করছিলাম। কি গো, তুমি সিরিয়াস নিয়ে নিলে? না না, সিরিয়াস নিইনি, আমিও ঠাট্টা করছি বলে আশা চুপ হয়ে গেল। আরে বাস, আজকে সেই লাল শাড়িটা পরেছ, খুব সুন্দর লাগছে। দাঁড়াও। কপালে ছোট্ট একটা লাল টিপ পরিয়ে দেয় সম্রাট। আশার চোখে তখন জল, সম্রাটের চোখে পড়ে না। চলো গাড়ি বার করি। করো। গাড়ি বার করে দুইজনেই রওনা দিয়েছে। পথে যেতে যেতে একবার ফোন করবে কি না ভাবে আশা অন্তিমাকে। আদেও সেই মেয়েটা অন্তিমা নাকি অন্য কেউ? মন আজকে বলছে মেয়েটা অন্তিমা না হওয়াটাই ভালো, যেন অন্য কেউ হয়। ফাংশনে পৌঁছে গেছে আধ ঘন্টার মধ্যেই। লোকজনের ভিড় তখন, কেউ কেউ টিকিট কাটছে। সম্রাট খুব একটা নাম করা গায়ক নয়, প্রফেসর হিসাবে তার নাম আছে, কিন্তু সঙ্গীত জগতে খুব কম। আজকে গাইতে পেরে নিজেকে বেশ মহান বলে মনে হচ্ছে ওর। সেলিব্রিটি ভাব। কি ব্যাপার? আরে নামো, তুমি হলে গিয়ে আমার বউ, আমার কত বড় অহংকার বলো তো। কিসের অহংকার? হাউস ওয়াইফ তো, হাউস ওয়াইফদের নিয়ে কারো কোনো অহংকার হয় না। এ তোমার কি হয়েছে বলো তো, মুখটা এরকম বেজার করে রেখেছ? কিচ্ছু হয়নি। নামছি। নেমে যায় আশা। ফোনটা কিন্তু করা হয় না অন্তিমাকে। ফাংশন শুরু হয়ে গিয়েছে। পরপর অনেকগুলো পারফরমেন্সের পর মাইকে সম্রাটের নামটা অ্যানাউন্সমেন্ট হয়, আর তার সঙ্গে সঙ্গে অন্তিমার নামটাই যুক্ত করা হয়। বুকের ভেতরটা কেঁপে ওঠে ওর। এখানে আসা পর্যন্ত গ্রিন রুমে গিয়ে বেশ কয়েকবার অন্তিমাকে খুঁজেছে আশার সন্ধানী চোখ, কিন্তু খুঁজে পায়নি। অন্তিমার নামটা বেশ কয়েকবার ডাকার পরেও এই দিক থেকে কোনো রকম রেসপন্স না আসায় শেষ অবধি সম্রাট নিজেই গানটা গায়। তবে আজকে গানের গলায় কোনো মাধুর্যতা ছিল না। পাবলিক ভাগ্যিস চিৎকার করে ওঠেনি। আসলে সাংস্কৃতিক মঞ্চ তো, এখানে আমন্ত্রিত প্রত্যেকটা ব্যক্তি সজ্জন এবং শিক্ষিত। কোনো পাড়া গাঁ হলে চটি, জুতো, ঢিল সবই খেতে হতো সম্রাটের। প্রোগ্রাম করে ফেরার পথে আশার মনটা বেশ ফুরফুরে হয়ে গিয়েছে। আমি একটা ফোন করি অন্তিমাকে, বুঝলে, বোধহয় কোনো প্রবলেমে পড়েছে। হ্যাঁ হ্যাঁ করো। তোমার কি হলো? আরে কিছু না, কত আশা নিয়ে এসেছিলাম, কত বছর আগে মেয়েটিকে দেখেছি, আবার দেখব, কিন্তু দেখা হলো না। আহারে সোনা আমার বলে
ওর থুতনিতে একটু হাত বুলিয়ে দিল আশা। ফোন করলো অন্তিমাকে এবং 6-7 বার রিং হওয়ার পর ফোনটা রিসিভ করলো অন্তিমা। বল, কি ব্যাপার, তুই এলি না? আর বলিস না, কি করে যাব, এদিকে যে মামি মারা গেছে। কি? হ্যাঁ রে, তোর সঙ্গে দেখা হলো যখন তখনও সুস্থ, রাত্রেবেলা বাড়ি এসে দেখি বমি করছে, রক্ত বমি। তারপরে আর হো হো, তোর আজকে তো সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠান ছিল, গিয়েছিলিস? হ্যাঁ রে, আমার পতি দেবতাও সেখানে গান গাওয়ার জন্য। কিন্তু বলতে গিয়েও কথাটা চেপে গেল আশা। বলল, অনুষ্ঠানে গেলি না? না, কি করে যাব, মারা গেছে তো, ফ্ল্যাটে আমি একা। ও আচ্ছা আচ্ছা, বলছি শোন না আশা, একটু আসবি, বড্ড একা একা লাগছে। এইবার আশা আর না করতে পারল না। অন্তিমা জায়গাতে ঠিক আছে, আর আশা আর আশার স্বামী সম্রাট প্রত্যেকেই। তবুও কেন এরকম উতলা উতলা ভাব ওর হৃদয় গভীরে? শোনো, গাড়ি ঘোরাও। কেন? এই পার্ক স্ট্রিটের দিকে চলো, ওখানে ওর ফ্ল্যাট, আমি খবর নিলাম। বাহ, ভালো করেছো, এক ঢিলে 2 পাখি, দেখাও হবে, গানও হবে। না না, গান বোধহয় হবে না, ওর মামি মারা গেছে। ওহ শিট, তাহলে তো আমাদের এক্ষুনি যাওয়া প্রয়োজন। ফ্ল্যাটে পৌঁছাতে রাত 11টার কাছাকাছি হয়। কোথা থেকে যেন ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে এই সময়। কলিং বেল চাপার সঙ্গে সঙ্গেই দরজা খুলে সামনে দাঁড়ায় অন্তিমা। পরনে সাদা রঙের ধপধপে শাড়ি, সাদা ব্লাউজ, মাথার চুলগুলো এলোমেলো। আয়, এই এসো, আলাপ করিয়ে দি। অন্তিমা, আমার হাজবেন্ড সম্রাট। অন্তিমা ফ্যালফ্যালিয়ে তাকিয়ে রয়েছে সম্রাটের দিকে। সম্রাটের চোখের দৃষ্টি যেন পড়ে না। ওর সৌন্দর্য যেন 10 গুণ বৃদ্ধি পেয়েছে আরো এই সাদা রঙের শাড়িতে। আপনাকে দেখেছেন তো, সেই কলেজ ফেস্টিভ্যাল, আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে আপনার অশান্তি, গ্রিন রুমের অন্ধকারে বসেছিলাম বেচারা আমি, আর আপনার বয়ফ্রেন্ড আমাকে কেলিয়ে দেওয়ার কথা বলেছিল, মনে পড়ছে? ও হ্যাঁ হ্যাঁ, আমার হাজব্যান্ড সম্রাট। আরে, তুই এই মানুষটাকে বিয়ে করেছিস? হিনার জন্য তো প্রবীরের সঙ্গে আমার যত ঝামেলা। প্রবীরকে বিশ্বাস করাতেই পারলাম না যে ওনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, অথচ দেখ প্রবীরের সাথে সম্পর্কটা কি সুন্দর ভেঙে গেল। ভালোই হয়েছে, যে সম্পর্কে বিশ্বাস নেই সেই সম্পর্ক না থাকাই ভালো। ঠিক বলেছিস, ভরসাটাই সব, তাই না? আমার হাজবেন্ডকে আমি আমার থেকেও বেশি ভরসা করি রে। হ্যাঁ, আমার থেকেও। আরে তোমার কি হলো? বলছি ঘরে চলো, ডাকছে তো। হ্যাঁ, আয় তোরা ঘরে আয়। কি খেতে দেব? কিছু খাবো না, বেরিয়ে যাবো এক্ষুনি। মামিকে দাহ করেই তো ফিরলাম, ধুইকুলে তো কেউ নেই। মামাও 1 বছর আগে চলে গেল, আর এবছর মামি। ভালোই হয়েছে, 2 জন একসাথেই স্বর্গে গেছে। বলছি তোরা অন্যদিন দেখে আয়। আপনি চলুন না আমাদের ফ্ল্যাটে। আমার তো অসুচ না কাটা পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, ওর অসুচ ফসুচ কাটুক, তারপরে। আরে দাঁড়াও, একটা ভদ্রতা আছে না। বলছি ম্যাডাম, আপনি একদিন আমাদের বাড়িতে গিয়ে থাকবেন, চলুন। একা ফ্ল্যাটে আপনার থাকতে অসুবিধা হবে। হ্যাঁ, আমার মতো গরিবের বাড়িতে আপনার মতো একজন সঙ্গীত শিল্পী যদি পদধূলি দেয়, আমাকে ছোট করবেন না সম্রাটবাবু, এইভাবে আমার অপমান করবেন না। আরে অপমান কোথায় করছি? আপনি আশার বান্ধবী, তার উপরে এই শহরে একা, কেউ নেই আপনার। সবটাই শুনলাম গাড়িতে আসতে আসতে। যাও, একজন গার্জিয়ান মাথার উপরে ছিলেন, সেও চলে গেলেন। তাই বলছি, এই শোকের অবস্থায় যদি বান্ধবী পাশে না দাঁড়ালো, তাহলে সঠিক বন্ধুটা হলো কে? আপনি এক্ষুনি চলুন। অনেক আকুতি মিনতি করার পরে সম্রাটের সঙ্গে বেরিয়ে আসে অন্তিমা। গাড়িতে বসে রাগে ফুঁসছে তখন আশা। এতদিনের বন্ধুত্ব কোথা দিয়ে যেন হাওয়ায় মিশে গেছে। যখন বাড়ি পৌঁছালো তখন প্রায় 12:30টার কাছাকাছি। বাড়ির ডুপ্লিকেট চাবি সবসময় ওদের সঙ্গে থাকে। বাবা মা অনেক আগেই ঘুমিয়ে পড়েছেন। আসুন আসুন, এটা আমাদের বেডরুম, আর এই যে পাশে এটা গেস্ট রুম। এখানে আপনি। কিন্তু সম্রাটবাবু, আমার জন্য অতটা না করলেও পারতেন। আমার এখানে আসাটা বোধহয় আশা ভালো চোখে দেখেনি। আরে না না, ঠিক আছে, তুই থাকবি, তাতে আমার সমস্যা কিসের? আমাদের হাজব্যান্ড ওয়াইফের এটা ঘর, কোনো অসুবিধে হলে অবশ্যই আমাকে। মনে মনে আশা খুব রেগে গেছে। যেহেতু স্বামীর খুব ইচ্ছে, তাই রাখতে বাধ্য হচ্ছে অন্তিমাকে। পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠে আশা। রাত্রেবেলা খুব মাথা যন্ত্রণা করছিল। ঘুম থেকে উঠে বাথরুম থেকে বেরিয়ে কাপড় চোপড় ছেড়ে দরজা খুলে এসে দেখে এখনো রেডি হয়নি সম্রাট। সে রীতিমতো চায়ের কাপ নিয়ে চেয়ার টেবিলে বসে
আড্ডা মারছে অন্তিমার সাথে, আর সেই আড্ডায় জয়েন করেছে ওর শ্বশুর শাশুড়িও। আরে তোমরা চা খেয়ে নিলে? হ্যাঁ, এই তো তোমার বান্ধবীটি করলো বৌমা। অসম্ভব ভালো মেয়ে, অথচ দেখো শহরে একা। এখনকার ছেলেপুলেরা সঠিক মানুষকে চিনতেই পারে না। না হলে এত সুন্দর লক্ষ্মীমন্ত মেয়ে এখন অবধি বিয়ে না হয়ে থাক না মাসিমা, ওসব কথা এখন থাক। বলছি আমি আজকেই চলে যাব। কোথায় যাবে? বলে ওঠে সম্রাট। দেখে আশা, গতকাল রাত্রেবেলাও আপনি আজ্ঞেটা এক চান্সে তুমি হয়ে গেছে। বলছি মানে ঠিক আছে, আমাকে নিয়ে অত ভাবতে হবে না আপনার সম্রাটবাবু, আমি ঠিক। আরে কি তখন থেকে বাবু বাবু করে যাচ্ছ? সম্রাট আমার একমাত্র ছেলে, একটা মেয়ে আছে, আছে মানে ছিল, সে মারা গেছে, তা সেই জায়গাটা তুমিই থাকো না। এতদিন শ্বশুরমশাই বলতেন মৃত মেয়ের জায়গায় আশা থাকবে, এখন হঠাৎ করে আবার অন্তিমা চলে এলো। রাগে কটকট করছে আশা, কিন্তু মুখ ফুটে কিচ্ছু বলতে পারছে না। আরে তোমার বান্ধবী বাড়ি যেতে চাইছে, ওকে বারণ করো। আমি বারণ করব কেন? ও যদি ওর জায়গায় যায় তো যাক না। তাছাড়া ওর মামা তো ওর জন্য সম্পত্তি রেখে গেছে, ওর মামার বাড়ি, তাই না অন্তিমা? অন্তিমা খুব ভালো মতো বুঝতে পারে আশা ভয় পেয়েছে। অন্তিমার চোখ মুখ দুটো উজ্জ্বল হয়ে ওঠে, একটা অদ্ভুত কৌতূহল ওকে ঘিরে ধরে। বলে, এত করে যখন বলছেন তখন থাকতে পারি। রেগে যায় আশা, ও তো অন্তিমার কাছ থেকে এই উত্তরটা আশা করেনি। 7টা দিন কোথা দিয়ে যেন কেটে যায়। এইদিকে এইটুকু সময়ের মধ্যেই সম্রাটের ভালোবাসায় কোথায় যেন বাঁধ পড়েছে। রাত্রেবেলার সেই উতলাপানা সম্রাটের ভেতরে আর নেই। বাড়ি ফিরে এসেই সে অন্তিমার ঘরে ঢুকে যায়। দরজাটা খোলাই থাকে, তবুও ভেতরের হাসি ঠাট্টা কথোপকথনগুলো অসহ্য জ্বলন ধরিয়ে দেয় সম্পূর্ণ শরীরে আশার। সেই দিন রাতে হঠাৎ করে অকাল বর্ষণ শুরু হয়েছে। প্রচন্ড জোরে জোরে বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, লোডশেডিং হয়ে গেছে কখন যেন। এখনো পর্যন্ত সম্রাট বাড়ি ফিরে আসেনি। অন্তিমা ঘরে বসে বসে গুনগুন করে গান করছিল, সেই গান হাম দিল দে চুকে সনম। ঘরের ভেতরে বসে আশা সেটা শুনতে পায়। শ্বশুর শাশুড়ি দুইজনেই গিয়েছেন বেড়াতে বর্ধমানে এক দুঃসম্পর্কীয় জেঠু মনির বাড়িতে। তাই বাড়িতে আজকে দুটো মেয়ে একা। আশার ইচ্ছে করছে অন্তিমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিতে। মস্তিষ্কটা গরম হয়ে রয়েছে, তার উপরে বর্ষণে এরকম গান, স্বামীর বাড়িতে না আসা, সবটাতে কেমন যেন ঘোরের মধ্যে চলে যায় আশা। হঠাৎ করে অন্তিমা এসে বলে, কি রে সম্রাটদা বাড়ি এলো না? একটাবার ফোন করেছিস মানুষটাকে? তুই যা বেয়াক্কেলে মেয়ে, বরকে ফোন করে খোঁজই বোধহয় নিস না। সেই দিন যখন চলে গেল বোম্বাই, তুই ফোন করে দেখ। নিজের লিমিটের মধ্যে থাক অন্তিমা, আমার বরকে আমি বুঝবো, তুই বল আর কে? আমি তো জাস্ট দেখ, অনেক সহ্য করেছি তোকে, আর পারছি না। ও ভালোবেসে তোকে নিয়ে আসলো, আমার বন্ধু তুই, তাই নিজের বাড়িতে থাকতে দিয়েছে। এখন দেখছি তুই বাড়তে বাড়তে কোথায়। দেখ আশা, তুই কিন্তু আমাকে অপমান করছিস, অপমান মাই ফুট। তুই কি আমাদের দুইজনের মাঝখানে ঢুকতে চাইছিস বলতো? হ্যাঁ, আমার সুন্দর বিবাহিত সম্পর্কটাকে তুই নষ্ট করছিস। আমার 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 হাজবেন্ড তোর প্রতি দুর্বল হয়ে যাচ্ছে, তুই বুঝতে পারছিস না? কিন্তু আশা, তুই সবটা না জেনে মানে বাড়ি এসে আমাকে সময় দেয় না, তোর সাথে গল্প করতে বসে। এগুলোর মানে কি অন্তিমা? তুই নিজের চোখে দেখিস না? সেই দিন তোকে বোঝালাম যে তুই চলে যা, তুই গেলি না, থেকে গেলি। কিন্তু গেলে তো তোর বরের, আমার বরের অসম্মান হতো নাকি তোর সুবিধা হতো? অন্তিমা চুপ হয়ে যায়, শুধু বলে, কেন? তোর বরের ওপর তোর তো অগাধ ভরসা আছে, বিশ্বাস আছে, তুই নিজের থেকে বেশি তাকে ভরসা করিস, তাহলে ভয় কেন পাচ্ছিস? আশা চুপ হয়ে যায়। অন্তিমা বলে, শোন, আমি তোর বরকে ভালোবাসি না, তোর বরও আমায় ভালোবাসে না। আমাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্বের বন্ডিং রয়েছে। হ্যাঁ, তোর বরটি পাগলের মতো গান প্রিয় একজন মানুষ, আমিও গান ভালোবাসি। গান আমাকে খেতে পড়তে দেয়, গান আমাকে বাঁচিয়ে রেখেছে, তাই গান আমি কখনো ছাড়তে পারবো না। কিন্তু
তুই যেভাবে আমাকে অসম্মান করলি, এই কথাটাও কোনোদিন আমি ভুলবো না। আমি সবসময় চাইবো তুই খুব সুখে থাক তোর স্বামীকে নিয়ে, কিন্তু আমার সঙ্গে তোর যেন আর কোনোদিন দেখা না হয়। হ্যাঁ, হবে না, হবে না দেখা। আমার স্বামীর ওপরে তোর কিসের অধিকার? বেরিয়ে যা, বেরিয়ে যা তুই আমার বাড়ি থেকে। ধাক্কা দিয়ে অন্তিমাকে ঘর থেকে বার করে দেয় আশা। সেই সময় বর্ষণটা আরো বেশি জোরে শুরু হয়েছে। ঘন্টা দুয়েক পরে ঘরে ফিরে এসেছে সম্রাট। এসেই গুনগুন করে গান গাইছে। তোয়ালেটা পিঠের মধ্যে জড়িয়ে নিয়ে সোজা চলে গেল বাথরুমে। এখন কারেন্ট এসেছে। আশা মনে মনে ভাবছে, এখনই পাঞ্জাবি পাজামাটা পরে চা তৈরি করে যাবে অন্তিমার কাছে গান শিখতে। যাক না, গিয়ে দেখবে কেউ নেই। যেরকম ভাবা সেরকমই কাজ। আশা বসে রয়েছে আশার মতো মোবাইল ঘাটছে। ওর স্বামীটি নিজের মতো কাজ গুছিয়ে নিয়ে চলে গেল রান্নাঘরে। বলল, চা করতে যাচ্ছি, খাবে? না গো, আমার ঠিক রুচি নেই। ঠিক আছে, কিন্তু অন্তিমার ঘরে লাইট অফ কেন? ঘুমোচ্ছে নাকি? শরীরটা খারাপ? খোঁজ নিয়েছো বান্ধবীর? অবশ্য তুমি যা মেয়ে মানুষ, কারোরই খোঁজ নাও না, আমারও নাও না, বান্ধবীরও নাও না। সব কিছু দিকেই ভালো করে জুত করে বসে আশা। এইবার তো পরবর্তী দৃশ্য দেখতে হবে। চা করে নিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে দরজা খুলে ঘরে ঢুকে দেখে, এ কি, অন্তিমা কোথায়? আশা, আশা, অন্তিমা কোথায়? আমি তাড়িয়ে দিয়েছি। কি? হ্যাঁ, আমার সংসারে নাক গলাচ্ছিল, তাই আমি ঘাড় ধাক্কা দিয়ে। হোয়াট? ও তোমায় কত ভরসা করে, কত ভালোবাসে। ভরসা ভালোবাসার আমার দরকার নেই। আমি ভালো করে বুঝতে পারছিলাম তোমাদের দুইজনের মধ্যে একটা সম্পর্ক হচ্ছে, তাই। কি? একটা পবিত্র সম্পর্কে তুমি? পবিত্র? কোনটা পবিত্র আমায় বলো তো? ও আসার পর থেকে তুমি তুমি আমার কাছে আসো না, আমার সাথে গল্প করো না। আমরা যেভাবে সময় কাটাতাম সেভাবে সময় কাটাতে পারি না, কিন্তু কিন্তু তাই বলে তুমি ওকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেবে? ওর এখন অসুচ চলছে। অসুচ? কিসের অসুচ? মামি মরেছে, মা তো না। আশা! এই প্রথম আশার গায়ে একটা চড় মারতে গিয়েও থেমে যায় সম্রাট। নিজের হাতটাকে সজোরে বাড়ি মারে ঘরের কাঠের দরজায়। হাতে ব্যথা লাগে, কিন্তু এই ব্যথা মনের ব্যথার থেকেও বেশি গাঢ়। এখন আপনাদের সামনে আসছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী অন্তিমা সান্যাল। সবাই করতালি দিয়ে ওনাকে মঞ্চে আসতে বলুন। একটা সাংস্কৃতিক মঞ্চে অন্তিমা গান গাইছে। সম্রাট ঘরে বসে বসে দেখছে, আর আশা আশার ঘরে শুয়ে রয়েছে। মধ্যবর্তিনী এই মানুষটার জন্য আজ দুটো মানুষের মধ্যে সম্পর্ক ভেঙে চুরমার, অথচ অন্তিমা দুইজনের মাঝে হারিয়ে গিয়েও উজ্জয়িনীর মতো অবস্থান করছে। একটা কথা তুই ভুলে গিয়েছিলি আশা। আমার নামের অর্থ তুই সবসময় বলতিস যার শেষ নেই। না অন্তিমা, যার শেষই হলো চূড়ান্ত, আর শেষই হলো সত্য, মৃত্যুকালীন। হোয়াটসঅ্যাপটা পাঠিয়েছিল অন্তিমা সেই দিন রাতে, যেদিন ঘাড় ধাক্কা দিয়ে আশা ওকে বাড়ির বাইরে বার করে দিয়েছিল। এ কি, এতক্ষণ লাগলো? হ্যাঁ, বাড়িতে বলে আসতে তো সময় লাগে। তাই বলো। তা বউটি কেমন আছে? আছে ভালো। তুমি কেমন আছো? তুমি যেমন রেখেছ। তাড়িয়ে দেওয়ার পর তো তুমি আশ্রয় দিলে, তাই তোমার গান বাজনা আজকে তো শুনলাম ভালোই তো হচ্ছে, চলছে। কিন্তু ওর সংসারটা আমি নষ্ট করতে চাই না সম্রাট। আমি চাই তুমি ওর কাছে ফিরে যাও। কিন্তু অন্তিমা, ভালো মানুষ হিসাবে ওর মধ্যে সেই গুণটাই নেই যেটা তোমার মধ্যে আছে। তাই তাই তোমার সিদ্ধান্ত কি? আমার একটাই সিদ্ধান্ত, আমার অন্তিমা আমার কাছেই থাকবে। আমি ওকে শেষ হতে দেব না, কিন্তু আমি কোনো কিন্তু শুনতে চাই না। বাড়ির বাইরেই দাঁড় করিয়ে রাখবে নাকি? এই বাড়ি তো তোমার, যত্রতত্র তোমার প্রবেশ আছে। এসো, ভেতরে এসো। কিন্তু আমার মধ্যে প্রবেশ করতে গিয়ে তুমি আবার শেষ হয়ে যাবে না তো, প্রবীরের মতো? না, সম্রাটটা কখনো শেষ হয় না, কারণ আমি সম্রাট, আশার আর তোমার। এই পৃথিবীতে কাউকেই ভরসা করা যায় না, বিশ্বাস তো নয়। দুটো মানুষকে
অতটাও ভরসা বিশ্বাস করা ভালো না, নিজের থেকে বেশি। আরে গাধা, যেখানে নিঃশ্বাসেরই ভরসা পাওয়া যায় না নিজের, আজ আছি তো কাল নেই, মিনিট কয়েকের মধ্যে দমটা বন্ধ হয়ে গেলেই ইহলোক শেষ। সেইখানে জলজ্যান্ত সমর্থ একটা মানুষকে জীবনের থেকেও বেশি ভরসা আর বিশ্বাস করা কখনো যায়? সুযোগ পেলে ত্রিকোণ প্রেমে জড়াতে সবাই চায়। এই প্রেমের মজাটাই যে আলাদা। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরো একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরো নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।